নমস্কার, আপনারা দেখছেন সাতটার সাতকাহন। আমি সোমনাথ শুরু করছি আজকের বিশেষ অনুষ্ঠান। আমাদের নজরে যেমন ত্রিপুরা, আমাদের নজরে যেমন দিল্লি, আমাদের নজরে কিন্তু বাংলাও। কারণ বাংলা অর্থাৎ পশ্চিমবঙ্গে কিন্তু সবচেয়ে বেশি বাংলা ভাষী মানুষ বসবাস করে। আর ঠিক বছর ঘুরলেই পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন, আর এই নির্বাচনের ঢাক কিন্তু ইতিমধ্যে বাজতে শুরু করেছে। কোন এক ২৬ তারিখ ২৬-এর ভোটের ঢাক বাজিয়েছিলেন বামেরা ডানকুনি থেকে। গতকাল অর্থাৎ ২১শে জুলাই ভোটের ডাক বাজিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় খোদ। মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ তৃণমূল যে শাসক দলের সুপ্রিমো এবং বাংলার এই মুহূর্তে মুখ্যমন্ত্রী, উনি কিন্তু যে জায়গাটাকে সবচেয়ে বেশি এবছর জোর দিয়েছেন তা হল ভাষা আন্দোলন। কারণ দেশে বিভিন্ন জায়গায় বাঙালিদের উপর বাঙালি উচ্ছেদ এবং বিদ্বেষের বিষয়টা কিন্তু সামনে আসছে, কিন্তু বিষয়টা বেশিরভাগ ক্ষেত্রেই বাংলাদেশি অনুপ্রবেশকারী বাঙালিদের নিয়ে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় হঠাৎ করে রাজ্যে এই ভাষা আন্দোলনের ডাক দিলেন কেন? ২৭ তারিখ থেকে অর্থাৎ ২৭ জুলাই থেকে এই আন্দোলন শুরু হবে, চলবে ঠিক বিধানসভা নির্বাচনের আগ অবধি। আমার সঙ্গে আজকে আলোচনায় থাকার কথা জয়দেব বরের এবং রাজশ্রী লাহিড়ির, এবং অবশ্যই আমার সহকর্মী বিতিন তো থাকবেই। আমি এখন অবধি শুধুমাত্র জয়দেব বাবুর সাথে আমরা যোগাযোগ করতে পেরেছি। জয়দেব বাবু, শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। এই ভাষা আন্দোলনটা হঠাৎ করে দরকার পড়লো? দেখুন, ভাষা বাঙালির সঙ্গে এবং বাঙালি আনার সঙ্গে এবং বাংলার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। যে বাংলায় হিন্দু মুসলমানের ন্যারেটিভ চলছে, যে বাংলায় হিন্দু মুসলমান বাইপোলারাইজেশন চলছে, যেখানে একটা হিন্দু ভোট ব্যাংক এবং একটি মুসলিম ভোট ব্যাংক, দুটো ভোট ব্যাংকে দুজন দল দখলদারি চাইছে, সে জায়গায় বাঙালি ইস্যু গেলে হিন্দুকেও এককাট্টা করা যাবে, মুসলিমকেও এককাট্টা করা যাবে। যেখানে হিন্দু এবং মুসলিমের মধ্যে যে বিভাজন, সেটাকে মুছে দেওয়া যাবে এবং বাঙালি অস্মিতা, বাঙালি জাত্যাভিমানটাকে আগে রেখে বাংলার যে ভোট ব্যাংকে মুসলিম অংশীদারিত্ব এবং হিন্দুদের অংশীদারিত্ব, যে হিন্দুদের ভোট ব্যাংকে ক্রমাগত বিজেপি একটা থাবা বসাচ্ছে বা বিজেপি সেই ভোট ব্যাংকটাকে কনসলিডেট করছে, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় খুব পরিষ্কার করে বুঝতে পারছেন এবং তিনি ভাবছেন যে যদি তাকে মুসলমান ভোট ব্যাংক অর্থাৎ ওবিসি সংরক্ষণ বা আরো যে সমস্ত কিছু তিনি করেন মুসলিম সম্প্রদায়ের জন্য, সেই সঙ্গে প্যারালালি যদি হিন্দুদেরকে যেভাবে বিজেপি বোঝাচ্ছে যে তুষ্টিকরণের রাজনীতি তৃণমূল করে, সেই জায়গা থেকে হিন্দু মুসলিমকে আলাদা করে এক প্ল্যাটফর্মে বাঙালি অস্তিত্বে বা বাঙালি পরিচয়ে আনলে সেখানে হিন্দু মুসলিমের বিভাজনটা মুছে যাবে। এবং এটাও বাস্তব যে কিছু কিছু জায়গায় হয়তো বাংলাদেশি অনুপ্রবেশকারী রয়েছে বা যেটা শুভেন্দু অধিকারী দাবি করছেন রোহিঙ্গা রয়েছে, আবার কিছু কিছু ক্ষেত্রে স্পষ্টত প্রমাণ সাপেক্ষে দেখা যাচ্ছে যে সেখানে সত্যিকারের তিনি পশ্চিমবঙ্গবাসী এবং তার পশ্চিমবঙ্গের নাগরিক মানে ভারতের নাগরিকত্ব এবং পশ্চিমবঙ্গের আধার কার্ড ভোটার কার্ড, তিনি বাঙালি। কিন্তু একটা বাঙালি বিদ্বেষী কোথাও গিয়ে বাংলাদেশি অনুপ্রবেশ বা রোহিঙ্গার সঙ্গে বাংলায় কথা বললে জুড়ে দেওয়া হচ্ছে, সেটাকে কিন্তু ভোটের ময়দানে কিভাবে অস্ত্রের শান দিতে হয় সেটা পোড় খাওয়া রাজনীতিবিদ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খুব ভালো করে বোঝেন এবং জানে। এবং যে অস্ত্রে বাংলা বাঙালির মেয়েকেই চায় এবং বহিরাগত তত্ত্বে কুপকাত করেছিল বিজেপিকে 2021-এ, আজকে তারই পুনরাবৃত্তি নতুন ফরম্যাটে নতুন আঙ্গিকে এই ভাষা আন্দোলনকে নিয়ে আসছে, যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু কিন্তু আঘাত করবে। জয়দেব বাবু আমাদের সাথে যোগদান করেছে রাজশ্রী লাহিড়ি, বিজেপির মুখপাত্র। রাজশ্রী বাবু, আপনাকে স্বাগতম ভ্যানগার্ডের পর্দায়। রাজশ্রী বাবু, এই যে মমতা বন্দ্যোপাধ্যায় হঠাৎ করে ভাষা আন্দোলনের ডাক দিলেন, কিভাবে দেখছেন আপনারা? দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়, আমি শোনা যাচ্ছে তো আমাকে? শুনতে পাচ্ছি, লাইটটা কম আপনার। হ্যাঁ, গাড়ি মাফ করবেন, একটু ইয়েতে ট্রাভেল করছি গাড়িতে, হয়তো ওই জন্য লাইটটা কম হতে পারে।
মমতা বন্দ্যোপাধ্যায় যে ভাষা আন্দোলনের ডাকটা দিয়েছেন, এই ডাকটা উনার ফিরাদ ববি হাকিমের বিরুদ্ধে হয়তো উনি ডাক দিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের 21শে জুলাইয়ের গতকালকের স্পিচে উনি যখন বলছেন যে আপনারা পুলিশকে মা মাসি তুলে গালাগালি করছেন, এ কথাটা নিশ্চয়ই বুঝতে কারুর বাকি থাকেনি যে উনি অনুব্রত মণ্ডলকে মনে করেই বলছেন কথাটা। কারণ আমরা আশা করতেছিলাম 21শে জুলাইয়ের মঞ্চে অন্তত অনুব্রত মণ্ডলের সেই মধুর বাণী দিয়ে উনি হয়তো 21শে জুলাইয়ের বক্তব্যগুলিকে শুরু করবেন, সম্প্রচার করবেন সেটি। তো যাই হোক, যে ফিরাদ ববি হাকিম বলছে যে পশ্চিমবঙ্গে আগামী দিনে 50% মানুষ উর্দু ভাষায় কথা বলবে, যেখানে তার দলের এমএলএ হুমায়ুন কবির বলছেন হিন্দুদেরকে কেটে ভাগীরথীর জলে ভাসিয়ে দেওয়া হবে, যেখানে দাঁড়িয়ে উনার দলের বিধায়ক সিদ্দিকুল্লাহ চৌধুরী বলছেন গোটা দক্ষিণ কলকাতা, অর্থাৎ যে দক্ষিণ কলকাতার মধ্যে মা সতীর 51 পীঠের একটি পীঠ কালিকা ক্ষেত্র কালীঘাট অবস্থিত, এটি সম্পূর্ণ ওয়াকফ বোর্ডের সম্পত্তি। যখন এই কথাগুলি বলছেন তখন ভাষা আন্দোলনটা ফিরাদ ববি হাকিম, হুমায়ুন কবির এবং সিদ্দিকুল্লাহ চৌধুরীদের বিরুদ্ধেই করছেন। এর আগে সব থেকে আগে বাঙালিকে ঠিক করতে হবে যে বাঙালি কারা, বাঙালির ডেফিনেশনটা কি। অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বাঙালির যে ডেফিনেশন বলে দিয়ে গেছেন, বঙ্কিমচন্দ্র বাঙালির যে ডেফিনেশন দিয়ে গেছেন, রবীন্দ্রনাথ হেমাঙ্গিনী দেবীকে 1939 সালের অক্টোবর মাসের চিঠিতে বাঙালির যে সংজ্ঞার বর্ণনা করছেন, বাঙালি কি সেই বাঙালির ডেফিনেশনকে মানবে, না মমতা বন্দ্যোপাধ্যায় যে ভাষাগত কথা বলছেন সেটাকে বলবেন? কারণ বাংলা ভাষায় কথা বললেই বাঙালি হওয়া যায় না। আমি ইংরেজি ভাষায় কথা বলতে পারি, আমি হিন্দিতে কথা বলতে পারি, তার মানে আমি উত্তরপ্রদেশের লোক নই, আমি ব্রিটিশ আমেরিকান নই। বাঙালি একটি সংস্কৃতি, একটি কয়েক হাজার বছরের প্রাচীন সংস্কৃতি। রাজশ্রী বাবু আপনার কাছে আসবো। জয়দেব বাবু, আপনি শুনলেন রাজশ্রী বাবুর অভিযোগ। জয়দেব বাবু, আপনারা সরাসরি শাসক দলে আছেন, ওনারা কিন্তু বিরোধী, ওনাদের অভিযোগটা নিয়ে আপনি কি বলবেন? প্রথমে বলি আমি নিরপেক্ষ, আমার কোন শাসক দল বিরোধী দল নেই। আমি রাজনীতির পর্যালোচনা এবং রাজনীতির প্রেক্ষাপটে যেটা বুঝি সেটা বলি। এবারে সেই জায়গা থেকে রাজশ্রী বাবুরা যেটা বলছেন সেই বলা আর করার মধ্যে কিন্তু তফাৎ থাকছে। যেটা 2021-এর ন্যারেটিভ তৃণমূল কংগ্রেস সেট করেছিল বহিরাগত তত্ত্ব, এবং যার জন্য এবারে অমিত শাহ শেষ 3 মাস 2026-এর ভোটের আগে শোনা যাচ্ছে কলকাতায় ফ্ল্যাট ভাড়া করে বা ফ্ল্যাট কিনে তিনি কলকাতায় পার্মানেন্টলি থাকবেন। কারণ দিল্লি প্যাসেঞ্জারি, বহিরাগত তত্ত্ব, ভোট পাখি, এগুলো কিন্তু রাজশ্রী বাবুদের ভালোভাবে 2021-এ কিন্তু সেটব্যাকের কারণ ছিল। সেই কারণগুলোকে যদি উতরে আসতে হয়, যেমন সিসিএ তে দুর্গাপুজো 2021-এ হয় কিন্তু 22-23-এ সেটা ম্রিয়মান হয়ে যায় সেই জৌলুস হারায়, যেখানে তৃণমূল কংগ্রেস বলতে পারে সিজেডে দুর্গাপুজোটাও করেছিল ভোটের নজরে নিরিখে। সেই জায়গা থেকে রাজশ্রী বাবুদের বুঝতে হবে বাংলার যদি অস্তিত্ব এবং জাত্যাভিমানকে ছুঁতে হয়, তাহলে যেরকম মমতা বন্দ্যোপাধ্যায় অতি বড় বামপন্থী হয়ে তবে বামপন্থীদের পরাস্ত করতে পেরেছিল, ঠিক রাজশ্রী বাবুদেরও কিন্তু বাঙালিয়ানায় সেই পরাকাষ্ঠায় উন্নীত হতে হবে যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় করছে হিন্দু এবং মুসলিম ভোট ব্যাংকটাকে। সেই জায়গাটাকে যদি তারা অ্যাড্রেস না করতে পারে, শুধু যদি সর্বভারতীয় স্তরে যেভাবে শুভেন্দু বাবু বলছেন পশ্চিমবঙ্গের জন্য কিন্তু বেঙ্গল লাইন আবশ্যক, বেঙ্গল লাইন কিন্তু বাকি সর্বভারতীয় বিজেপির সঙ্গে ক্ষমতা। আপনারা কিছু বলছেন রাজশ্রী বাবু কিছু বলছেন? আমরা একটি সর্বভারতীয় রাজনৈতিক দল এবং পশ্চিমবঙ্গ ভারতবর্ষের বাইরে নয়। বেঙ্গলি সাবন্যাশনালিজমের নামে যে পশ্চিমবঙ্গকে একটা আলাদা তৈরি করার যে প্রচেষ্টা দীর্ঘদিন ধরে হয়ে আসছে, ভারতবর্ষ থেকে আলাদা করার প্রচেষ্টা চলছে,
আমরা শ্যামাপ্রসাদ মুখার্জি, দুর্গাচরণ বন্দ্যোপাধ্যায়, আচার্য দেবপ্রসাদ ঘোষের পার্টি কি করে বহিরাগত পার্টি হয় এটা আমরা জানি না। রাজনীতিতে হার জিত অবশ্যই থেকে থাকে এবং মমতা বন্দ্যোপাধ্যায় 18টি দলের সমর্থনে জিতেছিলেন। বাম ফ্রন্টের সিপিএম এর বিরুদ্ধে লড়াইতে গোটা পশ্চিমবঙ্গের বাম বিরোধী শক্তি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিল। একা মমতা বন্দ্যোপাধ্যায়ের জয় সেটা ছিল না। 2000 সালে যে কর্পোরেশন, কলকাতা কর্পোরেশন যেটা জয় হয়, সেই কলকাতা কর্পোরেশন কিন্তু একা তৃণমূল কংগ্রেস চালায়নি, সেটি তৃণমূল কংগ্রেস, বিজেপি এবং কংগ্রেস এই ত্রিশক্তি মিলে 2000 থেকে 2005 চালিয়েছিলেন কলকাতা পৌরসভা, যেখানে সুব্রত মুখোপাধ্যায় মেয়র ছিলেন, মীনা দেবী পুরোহিত ডেপুটি মেয়র ছিলেন। তো এই যে ক্ষেত্রে যে ন্যারেটিভ রাজনৈতিক দলেরা তৈরি করবে, যাদের রাজনৈতিক রুটি শাখার ব্যবস্থা আছে, সর্বভারতীয় স্তরে ইন্দিরা গান্ধী কি বহিরাগত ছিলেন? রাজীব গান্ধী কি বহিরাগত ছিলেন? নরসিমা রাও কি বহিরাগত ছিলেন? যখন তারা বহিরাগত হননি, যখন গোটা ভারতবর্ষের জন্য সুভাষচন্দ্র বসু, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের, অরবিন্দ ঘোষ তারা যখন বহিরাগত হননি, লোকমান্য বাল গঙ্গাধর তিলক, মহাত্মা গান্ধী যখন ভারতবর্ষ পশ্চিমবঙ্গে বহিরাগত হননি, তখন এটা পরিষ্কার যে রাজনৈতিক রুটি শাখার জন্য একটা ন্যারেটিভ তৈরি হচ্ছে। তবে বাঙালি সেটা বুঝে গিয়েছে। যদি বাঙালি না বুঝতো তাহলে পরে 2019-এ বিজেপি এবং তৃণমূলের ভোট ব্যবধান ছিল 54 লক্ষ, যেটা আজকে দাঁড়িয়ে 2024-এর ব্যবধান দাঁড়িয়েছে 42 লক্ষ, যার মধ্যে আনুমানিক 16 লক্ষ ফর্জড আইডেন্টিফাইড ফেক অনুপ্রবেশকারী ভোটার। এবং আজকে মমতা বন্দ্যোপাধ্যায়রা কেউ কিন্তু বাঙালি, অস্মিতা আপনি খুব ভালো করে লক্ষ্য করবেন, মমতা বন্দ্যোপাধ্যায় বাঙালি শব্দটা ব্যবহার করছেন না, ব্যবহার করতে পারছেন না। তার সোশ্যাল মিডিয়ার টুইট থেকে ফেসবুক কোথাও তিনি বাঙালি লিখছেন না, তিনি বাংলা ভাষী লিখছেন। কারণ বাস্তব হচ্ছে এটাই যে উনি লড়াইটা লড়ছেন বাংলাদেশি, বাংলা ভাষী অবৈধ অনুপ্রবেশকারীদের জন্য, যারা 46-এ 2/3 বাংলাকে আলাদা রাষ্ট্রের দাবি করে পৃথক হয়ে গেছিল। আজকে তারা ভারতবর্ষের অংশ হতে চাইছে ক্ষুদ্র ব্যক্তিগত স্বার্থে এবং রাজনৈতিক স্বার্থে, যেটা আমরা হতে দেব না। জয়দেববাবু কি বলবেন? ধর্মশালা জয়দেববাবু কি বলবেন? মারাত্মক অভিযোগ, বাংলাদেশিদের স্বার্থে মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতি করছেন। এই জন্যই বিজেপি বারবার বাংলায় পরাস্ত হয়। ফার্স্ট কাউন্টার হচ্ছে যে আজকে যদি নরেন্দ্র দামোদর দাস মোদীর সরকার নয়, তাহলে এটা নীতিশ কুমারের আর চন্দ্রবাবু নাইডুর সরকার। যেভাবে উনি বললেন মমতা ক্ষমতায় এসছেন বাকি বামেদের ওপর ভর করে, অতএব ওটা মমতার একার জয় নয়। তাহলে আজকে মোদীর এটা একার জয় না, বা মোদীর এটা একার সরকার নয়, এবং মোদী সরকার বলা বা মোদীর পোস্টার তাহলে ব্যবহার করা সর্বত্র উচিত নয়। প্রত্যেকটা পেট্রোল পাম্পে মোদীর মুখ ব্যবহারের সঙ্গে সঙ্গে চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমারের মুখ ব্যবহার করা উচিত। অপারেশন সিঁদুরের সাফল্যকে যদি বর্ণনা বা খতিয়ান করতে হয়, যাই হোক, সেখান থেকে এবার আমি চলে আসি বাংলাদেশি। এখানে তো সরাসরি 10 গোল খায় বিজেপি। যে বর্ডার সিকিউরিটি ফোর্স, বিএসএফ, অমিত শাহের দপ্তর, স্বরাষ্ট্র মন্ত্রকের দায়িত্বে বাংলাদেশ অনুপ্রবেশকারী হলো কেমন করে? আগে তো এই জবাবটা তারা চাইবে যে এটা তো নিঃসন্দেহে তার মানে অমিত শাহ এবং বিজেপির যোগসাজশ আছে, যেখান থেকে সিআরপিএফ বলুন, বিএসএফ বলুন, রেল বলুন, সর্বস্তরে অ্যাটাক করেছে মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার বলছে যে স্বরাষ্ট্র মন্ত্রকের সঙ্গে বাংলাদেশি অনুপ্রবেশ বাংলাদেশি ঢুকলো কি করে? জয়দেববাবু কিন্তু মারাত্মক 2-3 থেকে 3টে অভিযোগ করলেন, আপনি কি বলবেন? ইউপিএ সরকারে আমার অভিযোগ নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য। মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটি জায়গায় অত্যন্ত সুচতুরভাবে মিথ্যে কথা বলে থাকেন। 2004 সালের ইউপিএ সরকারে রাজশ্রী বাবু সেগুলো তো মানুষ বিশ্বাস করছে। আপনাকে ক্ষমতায় আসতে গেলে তো মানুষকে সেটা বোঝাতে হবে। কোথাও ব্যর্থ হচ্ছে তাহলে দল বিজেপি, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় বারবার এই ন্যারেটিভটা তো বুঝিয়ে দিচ্ছে। সরি টু ডিস্টার্ব। 2004 সালে ইউপিএ 1 সরকারের মিনিস্টার অফ স্টেট ফর হোম অ্যাফেয়ার্স মিস্টার জয়সওয়াল
পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছিলেন 1,20,00,000 অবৈধ অনুপ্রবেশকারী পশ্চিমবঙ্গে বসবাস করছে। নিশ্চয়ই তখন ভারতীয় জনতা পার্টি অমিত শাহ গৃহমন্ত্রী ছিলেন না, গৃহমন্ত্রী ছিলেন চিদম্বরম। এবং এই একই তথ্যের ওপর ভিত্তি করে মমতা বন্দ্যোপাধ্যায় 2005 সালে স্পিকারের মুখের ওপর কাগজ ছুঁড়ে মারেন যে বাংলাদেশের ভোটার এবং পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় একই নাম, এদের এই অনুপ্রবেশকারীদেরকে হটাতে হবে, সরাতে হবে। যে 21শে জুলাইয়ের সভামঞ্চ থেকে কালকে তিনি নানান রকমের উল্টোপাল্টা কথা বলেছেন, উনি নিজেই ভুলে গেছেন যে 21শে জুলাইয়ের আন্দোলনটাই ছিল হচ্ছে সচিত্র ভোটার পরিচয় পত্রের জন্য, যাতে অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশিদেরকে চিহ্নিতকরণ করা যায় এবং তারা যাতে ভোটটা না দিতে পারে। আজকে যে প্রশ্নটা, আমি একটা লাইন বলে শেষ করে দিচ্ছি, 2014 সালের পর এই 2 কোটি অবৈধ অনুপ্রবেশকারী ভারতবর্ষে ঢোকেনি, এরা 80 সালের দশকের পর থেকে ঢুকেছে। 1984 সালে যাদবপুর পূর্ববঙ্গীয় বাঙাল অধ্যুষিত লোকসভা কনস্টিটুয়েন্সি মমতা বন্দ্যোপাধ্যায় জেতার পরে কমিউনিস্ট পার্টি যখন বুঝতে পারে যে বাঙাল ভোট ব্যাংকটা চলে যাচ্ছে, তখন কালিমুদ্দিন শামসকে দক্ষিণ 24 পরগনায় বসিয়ে 90-এর দশক থেকে রেশন কার্ড দিয়ে যে বাংলাদেশিদের ঢোকানোর ব্যবস্থা আরম্ভ হয়েছে, এটা সেখান থেকে শুরু। আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, আপনারা 80-র দশকের থেকে আরম্ভ করে প্রত্যেক বছরের রেশন কার্ডের ডেটা সরকারের থেকে চান। কোন বছরে কত রেশন কার্ড বৃদ্ধি পেয়েছে? 1985 সালের পর থেকে জিপি সিরিজে যে রেকর্ড রেশন কার্ড বৃদ্ধি হচ্ছে পশ্চিমবঙ্গের রেশন কার্ডের তালিকায়, যেটা 2019 সালের আগ দিয়ে পর দিয়ে একের পর এক লক্ষ লক্ষ ভুয়ো রেশন কার্ড বাতিল হচ্ছে। আজকে এটাই হচ্ছে তার প্রমাণ। ন্যারেটিভ দাঁড় করানোই যেতে পারে। পশ্চিমবঙ্গ সময় না বুঝতে, 34 বছর বামফ্রন্টের অত্যাচারকে বুঝতে সময় নিয়েছিল, মমতা বন্দ্যোপাধ্যায়কে বুঝতে 15 বছর সময় নিচ্ছে। কিন্তু তার মানে এটা নয় যে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিজেপি গোল খাবে। যদি গোল খাওয়ার থাকতো, সিপিএমও মনে করতো যে 34 বছর কেন, 340 বছর তারা মমতা বন্দ্যোপাধ্যায় তথা সবাইকে গোল দেবেন। কিন্তু সিপিএম পারেনি, মমতা বন্দ্যোপাধ্যায়ও পারবে না। যদি না পারতেন তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় 2014 সালের লোকসভা নির্বাচনে ভবানীপুর কনস্টিটুয়েন্সিটা তথাগত রায়ের কাছে হেরে যেতেন না, রাসবিহারী কনস্টিটুয়েন্সি হেরে যেতেন না, নিজের ওয়ার্ড হেরে যেতেন না। যদি ভোট যদি ভোটের মতন করে হয়, তাহলে পরে মমতা বন্দ্যোপাধ্যায় কেন, কেউই বিজেপিকে কেন, যে কোনো বিরোধী দলকেই কোনো কেউ গোল দিতে পারবে না। এটা ন্যারেটিভ ভোট লুট হওয়ার হাত থেকে বাঁচাতে হবে। মূল হচ্ছে ভোট লুট। 2019 থেকে কিন্তু এ রাজ্যে লোকসভা এবং বিধানসভা ভোট হচ্ছে সেন্ট্রাল বাহিনী দিয়ে। অবশ্যই সেন্ট্রাল বাহিনী দিয়ে হয়, কিন্তু সেন্ট্রাল বাহিনীকে পরিচালনা করে লোকাল থানা, লোকাল পুলিশ। যে কারণে আজকে একটা নোডাল অফিসারের দাবি তোলা হয়েছে। আজকের সংবাদেই আপনি দেখতে পাবেন যে পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় বাহিনীকে পুলিশ তারা পরিচালনা করবে না, এই দাবি উঠেছে। নোডাল অফিসারের প্রয়োজনীয়তা আছে, যারা এই পুলিশকে যারা পরিচালনা করবে, কেন্দ্রীয় বাহিনীকে। যারা বোরখা পরে এসে দিনের পর দিন ভোট দিয়ে যাচ্ছে, তাদেরকে কেন্দ্রীয় বাহিনীর পক্ষে সম্ভব নয় আইডেন্টিফাই করা। প্রত্যেকটি জায়গায় যে বোরখার লাইন দেওয়া, যেগুলো পরে, যেগুলো আপনারাও সংবাদ মাধ্যমে দেখাচ্ছেন, আজকে গোটা পৃথিবী বোরখাকে ব্যান করছে। কেন করছে? তাতে বোরখার আড়ালে হওয়া ঘটনা। এবং আপনারা নিজেরাই বিভিন্ন সংবাদ মাধ্যম বিভিন্ন সময় দেখিয়েছেন ভোটের নামে কোন ছাপ্পা, কোন রিগিং, কোন জিনিসটা চলে। এটাকে আটকানো যাচ্ছে না, এটাকে আটকানোর প্রচেষ্টাই চলছে এবং সেটাই করা হবে। জয়দেব বাবু, আপনি কি বলবেন এখানে? উনি বামের ভট্টাচার্য সাংবাদিক বৈঠকে বহুত্ববাদের কথা বলেন, মুসলিমদের সপক্ষে সওয়াল করেন। তার পরের দিন থেকে এবং আজকে পর্যন্ত রাজস্বী বাবুরা
শরিয়তি আইনে বোরখা একটা বিশেষ জায়গা রাখে, তার বিরোধিতা করে। অর্থাৎ যে বহুত্ববাদের মাধ্যমে মুসলিম ভোট ব্যাংকটাকেও টার্গেট করেছিলেন শ্রমিক ভট্টাচার্য, সেটা শুভেন্দু অধিকারী এবং আজকে বলা রাজশ্রী বাবুর কথায় সেই মুসলিম সম্প্রদায় যদিও বা শ্রমিক ভট্টাচার্যের কথায় এক পা এগিয়েছিল বিজেপির দিকে মন করে ভোট দেওয়ার জন্য, রাজশ্রী বাবুর কথায় আজকে সেই মুসলিম সম্প্রদায় এবং সেই শরিয়তি আইন মান্যকারীরা আবার দুপা পিছিয়ে গেল। কারণ এই বোরখা, এই শরিয়তি আইনকে বারবার দিলীপ ঘোষ থেকে শুভেন্দু অধিকারী অ্যাটাক করেছে। শোভন ভট্টাচার্য একটা নতুন বেঙ্গল লাইন নেবার চেষ্টা করেছিলেন। সেই বেঙ্গল লাইনটাতে হতো যদি সংখ্যালঘু 30% ভোট ব্যাংকে টার্গেট করে সেই ভোট ব্যাংকের উন্নয়নের কথা বলে তাদের মন জয় করা যেত। কারণ সব হিন্দু পশ্চিমবঙ্গে অন্তত বিজেপিকে ভোট দেবে না, কারণ তাদের ইডিওলজি, তাদের নীতি আদর্শ শুধু স্যাক্রোনাইজ হিন্দু মুসলমান দাঙ্গা মার কাট বাংলাদেশ দেখিয়ে তাদের পশ্চিমবঙ্গের হিন্দুদের পাবে না। কারণ পশ্চিমবঙ্গের হিন্দুরা অনেক র্যাডিক্যাল, অনেক এডুকেটেড এবং হাইলি লজিক্যাল। তারা সমস্ত জিনিসটাকে লজিক্যালি বুঝতে জানে, যুক্তি তর্কের আড়ালে থাকে না, তারা যুক্তি তর্কের আলোয় দেখে বিজেপি সারা ভারতবর্ষে সত্যি কি হিন্দু সংরক্ষণ করছে। একের পর এক মন্দির ভেঙে দিয়েছে, এখনো বিভিন্ন জায়গায় মন্দির ভেঙে দিচ্ছে। তার মানে উনি বলতে চাইছেন যে পশ্চিমবঙ্গে যে 40% ভারতীয় জনতা পার্টিকে যারা ভোট দিয়েছে তারা প্রত্যেকে ইললজিক্যাল, তারা প্রত্যেকে অমানুষ, তাদের মাথায় কোনো বোধ বুদ্ধি নেই। 2 নম্বর কথা হচ্ছে যে বাঙালির 2/3 জমি চলে গিয়েছে দেশ ভাগের নাম করে, ধর্মের ওপর ভিত্তি করে, সেই বাঙালিকে ইললজিক্যাল বলা যদি এটা কোনো রাজনৈতিক লাইন হয়ে থাকে তাহলে আমি এর তীব্র বিরোধিতা করছি। 2/3 বাঙালির জমি চলে গিয়েছে, বাঙালির সম্পত্তি চলে গিয়েছে, এটা ইললজিক্যাল? এটা কি বাস্তব কোনো ভিত্তি নেই? আজকে চোখের সামনে শেষ হিন্দু আফগানিস্তান থেকে চলে এসেছে আর আপনি বলছেন বিজেপি হিন্দু মুসলমান করছে। 46-এ ভারতীয় জনতা পার্টি ছিল, 1935-এ ভারতীয় জনতা পার্টি ছিল, 1921-এ ভারতীয় জনতা পার্টি ছিল, 1926-এ রবীন্দ্রনাথ যে গান লিখলেন মরণ সাগরও পারে তোমাদের শরী, এটা কাদেরকে নিয়ে রেখেছেন? রবীন্দ্র জীবনীকার প্রভাত মুখোপাধ্যায় পরিষ্কার ভাষায় বলছেন যে কলকাতার দাঙ্গায় যে হিন্দুদেরকে গণহত্যা করা হয় তার জন্য লিখেছেন রবীন্দ্রনাথ। আপনার প্রশ্নের উত্তর দিতে চাইছেন জয়দেব বাবু। জয়দেব বাবু বলুন। বিজেপি যখনই পার্লামেন্টে হোক, প্রধানমন্ত্রী থেকে স্বরাষ্ট্রমন্ত্রী ইতিহাসে চলে যায়, সব ইতিহাস বই পড়ায় এবং সমস্ত নেতারা আগের যে ইতিহাস সেটা ঘাটে, বর্তমানটা ঘাটে না। বর্তমানে ভারতবর্ষের সব হিন্দুদের কি উন্নয়ন হয়েছে, সব হিন্দুদের কি ক্ষমতায়ন হয়েছে, যদি সেটা হতো তাহলে 2024-এ হওয়া লোকসভা ভোটে কেন নরেন্দ্র মোদী একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আপকি বার 400 পারের যে নারা দিয়েছিল, রাম মন্দির হওয়ার পরে এত বড় একটা আবহাওয়া থাকার পরেও কিন্তু নরেন্দ্র দামোদর দাস মোদী এই প্রথমবার একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আসতে পারলো না ক্ষমতায়। রাম মন্দির হয়ে যাবার পরেও 500 বছরের ইতিহাস যেটা বিজেপি পড়ায়, তারপরেও কিন্তু আজকে ওই বৈশাখী সরকার চালাতে হচ্ছে নরেন্দ্র দামোদর দাস মোদীকে। হিন্দুরা মুখ ফিরিয়েছে, হিন্দুরা মুখ না ফেরালে এই রেজাল্ট আসতো না, এটা তো মানতে হবে। হিন্দুরা কি এখনো বিজেপি বা নরেন্দ্র দামোদর দাস মোদীকে ভোট দিচ্ছে? তাহলে একক সংখ্যাগরিষ্ঠতা এলো না কেন? এই একই বিষয়ের পুনরাবৃত্তি হচ্ছে না তো জগন্নাথ মন্দিরের পরে? 2012 সালে ইউপিএ সরকার যে হিন্দু কোড বিল আনার যে প্রচেষ্টা করেছিলেন, হিন্দুদের সংরক্ষণ ভারতীয় জনতা পার্টি এইখানেই দিয়েছে যে সেই বিলটিকে তারা আসতে দেয়নি এবং এমন কোন বিল নিয়ে আসেনি যে বিলে সোনিয়া গান্ধীর সরকার কোন রকম কোন কমিউনাল টেনশন হলে পরে মেজরিটি কমিউনিটি দায়ী হবে বলে যে বিল আনার প্রচেষ্টা করেছিলেন, এখানেই হচ্ছে ভারতীয় জনতা পার্টির কৃতিত্ব। আর রাম মন্দির করে আমরা ভোট ব্যাংকে জিতবো, আমরা ভোটে জিতবো, হিন্দুরা আমাদের ভোট ব্যাংক হবে, এরকম কথা আমরা কোনোদিনই কোথাও বলিনি। নির্বাচনে হার জিত আছে, কিন্তু তার মানে এটা নয় যে আমাদের যে ভোট আমরা যেটা 2019-এ পেয়েছিলাম তার থেকে আমরা কম ভোট পেয়েছি। কেউ হয়তো ভোট কনসলিডেট করতে কোন রাজনৈতিক দল বেশি সক্ষম হয়েছেন, কিন্তু আমাদের ভোট পার্সেন্টেজ, ভোট কাউন্ট
2019-এর থেকে একটা ভোট কমেনি, বহু হাজার গুণ উল্টে বেড়েছে। রাজনীতিতে প্রণব মুখোপাধ্যায় একবার বলেছিলেন 2011 সালের নির্বাচনের পটভূমিকায় যে হ্যাঁ, উনি 49টাকে 51 করতে পারেননি বামফ্রন্টের বিরুদ্ধে কোনোদিন। 49টা 51 হয়নি, কিন্তু তার মানে এটা নয় যে বামফ্রন্টকে সরানো সম্ভবপর নয়, যে বামফ্রন্টের বিরুদ্ধে কোনো বিরুদ্ধ মত নেই। আজকে এটাই হচ্ছে ভারতীয় জনতা পার্টির জয়, যে আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে জগন্নাথ মন্দির তৈরি করতে হচ্ছে, যে কথায় কথায় হিজাব করে কানের এখানে এই গলিয়ে রাখতেন, আজকে সেটাই সেই 21শে জুলাইয়ের মঞ্চে উনাকে হিজাব করে দেখতে পাওয়া যাচ্ছে না। জয়দেববাবু কিছু বলতে চাইছেন? এটাই বেঙ্গল লাইন বিজেপির হিন্দু ভোট ব্যাংকটাতেও যে কনসলিডেট করছে বিজেপি। কোনো বেঙ্গল লাইন বলে কিছু হয় না, বিজেপির একটাই লাইন, বিজেপি সর্বভারতীয় পার্টি, উই আর নট কমিউনিস্ট পার্টি, আমাদের কোনো বেঙ্গল লাইন নেই। শ্রমিক ভট্টাচার্য পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন। আসলে আপনাদের দলের বিভিন্ন নেতা বিভিন্ন দাবি করেন, তো সেই জন্য আমাদের কাছে ধোঁয়াশা তৈরি হয়। শ্রমিক ভট্টাচার্য বেঙ্গল লাইন বলেছেন, আমি বললাম শুভেন্দু বাবু বেঙ্গল লাইনের সওয়াল করছেন এবং সেটাকে দিল্লিও এড়িয়ে যাচ্ছে না। বিভিন্ন সংবাদ মাধ্যমে আমাদের কাছে যা আসে তথ্য, সেটার মাধ্যমে কোনো আলোচনা করব না। ঠিক আছে, আপনি বিরোধিতা করতে পারেন। দিলীপ ঘোষকে গতকালকে 21শে জুলাইয়ের মঞ্চেই তুলে দিয়েছিল। আপনি বিরোধিতা করতে পারেন, সেটা দিলীপ ঘোষেরও দোষ ছিল, উনিও ধোঁয়াশা তৈরি করেছিলেন। উনি জল ঘোলা না করলে পারে জল ঘোলা হতো না। এগুলোর অনেক তত্ত্ব আছে, অনেক বার্গেনিং এর গল্প আছে। আমরাও কিছুটা রাজনীতি জানি, খবর রাখি রাজশ্রী বাবু। কিন্তু ঘটনাটা হচ্ছে পুরীর জগন্নাথ মন্দির দুর্গাপুজোয় 70-80 হাজার টাকা। হিন্দু যে ভোট ব্যাংকটা চাইছে ওই 2% জমি হিন্দু মুসলমান বাংলাদেশ মহেশতলা মুর্শিদাবাদ মালদা দেখিয়ে, সেই ভোট ব্যাংকটাও কিন্তু নিত্য পুজো হচ্ছে। আপনি এটা কনফার্ম করে বলতে পারবেন পুরীর জগন্নাথ মন্দিরে নিত্য পুজোটা হচ্ছে না শুধু জগন্নাথ দেবের? আমি তৃণমূলের কেউ নই দাদা, অতএব আমার ওটা দায়িত্ব নয়। আমার তৃণমূলের দায়িত্বে নেই আমি। আমার দায়িত্ব যেটা সেটা হচ্ছে আমার দরকার নেই। আমি বলছি হিন্দুরা কি এখনো মমতার সঙ্গে আছে কি নেই? হিন্দুরা মমতার সঙ্গে আছে কি নেই? এতগুলো দুর্গাপুজো কমিটি থেকে 80,000 টাকা নেবে, সেই দুর্গাপুজো কমিটিগুলো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নেই। 40% ভোট পুরোটাই এই দুর্গাপুজোর কমিটিগুলো আছে কিনা বলুন। আপনারা টাকা দিচ্ছেন তো দুর্গাপুজো কমিটিগুলোকে। মুসলমানটাই তো বলছি আপনারা করছেন, কিন্তু আমি তো এটাই বলছি বিজেপিও দুর্গাপুজো গুলোকে ফান্ডিং করছে এবং সেই জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে কোনো সমস্যা নেই। তাহলে আপনার বাড়িতে আপনি কি কোনো রোহিঙ্গা পরিবারকে নিয়ে এসে রাখবেন? আপনি চলে এলেন, না না না, আপনি রোহিঙ্গাকে নিয়ে নিজের বাড়িতে রাখবেন? পৌঁছে গেছি। আপনি রোহিঙ্গা প্রমাণ করতে পারলে আপনি এভিডেন্সটা দিন না। আরে বাবা, আপনি শুধু রোহিঙ্গা অনুপ্রবেশকারী বলছেন কেন? আপনার কাছে যদি এভিডেন্স থাকে নিয়ে নবান্নে পেশ করুন যে এদের আমরা রোহিঙ্গা চিহ্নিত করেছি, এরা অনুপ্রবেশকারী, এদেরকে। আপনার তো চিন্তা বাংলা নিয়ে, আপনি বাংলায় কতজনকে আইডেন্টিফাই করেছেন তারা রোহিঙ্গা? আপনি বাংলায় রাজনীতি করছেন, বাংলায় কারা কারা রোহিঙ্গা অনুপ্রবেশকারী তাদের লিস্ট করুন, নবান্নতে পেশ করুন যে এরা প্রমাণিত রোহিঙ্গা বাংলাদেশি অনুপ্রবেশকারী। মমতা বন্দ্যোপাধ্যায় চালাচ্ছেন, সরকার তো বলছে কেউ নেই, সরকার তো বলছে কেউ নেই, সরকার তো বলছে কেউ নেই, নির্বাচিত সরকার বলছে। আরে আপনি রাজনীতির লুটি সেগমেন্ট বলে যা বলবে সবাই মেনে নেবে। সরকার বলছে নেই, সরকার তো বলছে নেই, পশ্চিমবঙ্গ সরকারের দায়িত্ব নেই, যে খুশি ইচ্ছে ঢুকে আসতে পারে ভারতবর্ষে। পশ্চিমবঙ্গ সরকারের দায়িত্ব, ওটা তো বিএসএফ এর দায়িত্ব ছেড়ে দিন, ওটা তো বিএসএফ এর দায়িত্ব। কিন্তু আসার পরে তারা ভোটার কার্ড আধার কার্ড পাবে। নির্বাচিত সরকার আপনাদের হাতে তুলে দেওয়া কেন দেবে? 2004 সালে ইউপির মন্ত্রী যখন বলছেন, গৃহমন্ত্রী বলছেন বাবা চিদম্বরমকে প্রশ্ন তৃণমূল সরকারটা কি নোয়া? মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের অংশীদার ছিলেন, রেলমন্ত্রী ছিলেন। আমি একটা রাজশ্রী বাবু, রাজশ্রী বাবু, তৃণমূল সরকারটা কি হাতের মোয়া? নির্বাচিত সরকার।
আপনাদের কথা যদি মানুষ শুনে নির্বাচনে আপনাদের জিতিয়ে দেয়, আপনারা এসে রোহিঙ্গা অনুপ্রবেশকারী বার করবেন। কিন্তু আমরা এখন রোহিঙ্গা যারা বার করে নির্বাচিত নির্বাচনে সরকার, যাব, আমরা রোহিঙ্গা বার করে নির্বাচনে যাব, আপনি একদম নিশ্চিন্তে থাকুন, আমরা বাদ দিয়ে ইয়েতে যাব, আমরা আমাদের জায়গায় আছি। ঠিক আছে, আপনাদের রাজনৈতিক যে লাইন সেই লাইনে আপনারা লড়াই করবেন, এটা তো কোনো অন্য থাকবে। আমরা 2 থেকে এই 300 দিন লাইনে- হয়েছে কি নিজেদের রাজনৈতিক লাইন বদল করে আমরা কি তথাকথিত সেকুলার বুদ্ধিজীবীদের এই সার্টিফিকেটের অপেক্ষা করেছি? আমরা তো অপেক্ষা করিনি। ভারতবর্ষ বুঝতে বিরোধীদের পেরেছে ব্লান্ডারের যে জন্য বিজেপিকে আপনারা ক্ষমতায় প্রয়োজনীয়তা আছে। এসেছেন। এখন যারা বিরোধী তাদের ব্লান্ডারের জন্য আপনারা ক্ষমতায় এসেছেন, আর বামপন্থীদের সিপিআইএম এর বামফ্রন্টের পতন হয়েছে তাদের ব্যর্থতার জন্য। সেই ব্যর্থতার সুযোগে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা দখল করেছে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এখনো পর্যন্ত সেরকম কোনো ভুল করেনি। এটাই আমি বলতে চাইছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা ভুল তাকে গদি থেকে ছোট করতে আপনাদের সিংহাসনে কয়লা, বালি, চাকরি, এত ডাক্তার হত্যা, ধর্ষণ মমতা বন্দ্যোপাধ্যায় ভুল করেননি। পারেনি। আরজিকর থেকে শিক্ষক দুর্নীতি, কয়লা দুর্নীতিতে, চাকরি চুরি ভুল নয়। আরে বাবা, চাকরি চুরিতে রঞ্জন অধিকারী কি বলেছে? তৃণমূলের এমএলএ, তার মেয়ের চাকরি গেছে চাকরি চুরির জন্য, কৃষ্ণ মন্ডলের মেয়ের চাকরি গেছে চাকরি চুরির জন্য। যোগ্য অযোগ্য কত অযোগ্য কারা করেছে? চাকরিতে শুনুন, রাজশ্রী বাবু, আপনি রাজনীতি করেন তো? আপনি রাজনীতি করেন তো? রাজনীতিতে এক্স ফ্যাক্টরে আপনি আমাকে বলুন, এই শিক্ষকের জন্য কত শতাংশ মানুষ প্রভাবিত হয়েছে? 10 লাখ, 20 লাখ, 12 কোটি মানুষ পশ্চিমবঙ্গে থাকে। কথা কিন্তু বদলে দিলেন। না, না, আপনি বলেন কিছু মমতা বদলায়নি। বন্দ্যোপাধ্যায় ভুল আরে করেনি। বাবা, শিক্ষক মমতা দুর্নীতি বন্দ্যোপাধ্যায় তো ভুল করেনি। 2024-এর আগে আপনাদের আসন কমলো কেন? শিক্ষক দুর্নীতি, কয়লা দুর্নীতি, কেন কমেছে? আমরা তো পরিষ্কারভাবেই বলেছি আমাদের কিছু ভুলের জন্য আসন কমেছে। মমতা এই জন্যই বন্দ্যোপাধ্যায় বললাম, আপনাদের ভুলগুলো শোধরান, আপনাদের ভুলগুলো শোধরান। কিন্তু আর মমতা তৃণমূল বন্দ্যোপাধ্যায়কে কংগ্রেসের ভুলের মমতা অপেক্ষা করুন। ব্যানার্জিকে সার্টিফিকেট তৃণমূল দেবেন না। কংগ্রেস দয়া করে বাঙালি হয়ে মমতা ব্যানার্জিকে তৃণমূল কংগ্রেস এমন কোনো ভুল করেছে যেটা আপনাদের ক্ষমতায় আনবে? একটা আপাত মস্তকে খোরাক কি ভুল গভর্নমেন্ট। করেছে? কুণাল ঘোষ বলেছে মমতা বন্দ্যোপাধ্যায় চোর। কোথায় প্রমাণ হয়েছে? অভিষেক বন্দ্যোপাধ্যায় জেলের বাইরে, শুনুন রাজশ্রী বাবু, ওরা অভিষেক বন্দ্যোপাধ্যায় জেলের বাইরে, অনুব্রত জেলে ছিল, বাইরে এসে জেলের গেছে, বাইরে আছে বলে সবাই কি জেলের বাইরে এসে গেছে। কোম্পানিটাকে অস্বীকার করতে আরে পারবেন বাবা, যেখানে ওর বাবা মা বর্তমানে আরে ডিরেক্টর? ওইসব তথ্য সমস্ত আপনি সম্পত্তিকে রেখে সাধারণ করে নিয়েছে মানুষ ইডি। কেজরিওয়ালকে জেলে ঢুকিয়েছিলেন, দিল্লিটা ক্ষমতা পেয়ে গেছিলেন। হেমন্ত সোরেনকে জেলে ঢুকিয়েছিলেন, ঝাড়খণ্ডে ক্ষমতা পাননি। কিন্তু আপনারা অভিষেক ব্যানার্জির টিকি ধরতে পারেননি। আর আপনারা অভিষেক ব্যানার্জিকে দোষ দিচ্ছেন, অথচ অভিষেক ব্যানার্জি টিকি ছুতে পারছেন না। আপনারা অভিষেক ব্যানার্জিকে বলছেন আপাতমস্তক দুর্নীতিতে লিপ্ত, অথচ তার টিকি না ইডি ছুতে পারছে না সিবিআই ছুতে পারছে। মানুষ তো দেখছে, সেই জন্যই তো মানুষ চেকিং করতে তুলছে। আমরা রাজনৈতিক শহীদ হতে দেব না। আমরা রাজনৈতিক শহীদ মমতাকে হতে দেব না। মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্ম আমাদের হাত ধরে, আমাদের পয়সায়, আমাদের ক্ষমতায় আমরা প্রাণে বাঁচিয়ে রেখেছিলাম মমতা ব্যানার্জিকে। এটাও কি বেইমান মমতা ব্যানার্জি এটা ভুলে গেছে, বেইমান তৃণমূল ভুলে গেছে। তাহলে আরএসএস এর দুর্গা এখনো মমতা, এটাও কি ঠিক? দুর্গা আরএসএস কোনদিন এ ধরনের কথা বলেনি। আবার বাজপেয়ী জি ইন্দিরা গান্ধীকে বলেছিলেন, সেই একই ন্যারেটিভে আপনারা যাচ্ছেন, যেটা কোনদিনই বাজপেয়ী জি বলেননি। রাজশ্রী বাবু, আপনার পাণ্ডিত্য আপনার মগজে আছে, সেই আপনার মগজের পাণ্ডিত্যটা বাংলার প্রান্তিক খেটে খাওয়া মানুষের মগজে নেই। আর সেই মানুষটাই ভোট দিয়ে আপনাদের ক্ষমতায় আনবে। 40% মানুষ যারা বিজেপিকে ভোট দিয়েছে তাদের মগজে কিছু নেই আপনি বলছেন। সেই ভোটটাই তো 24-এ ল্যান্ডস্লাইড হলো। এখানে যে প্রত্যাশা ছিল আপকিবার 200 পার, তারা 24-এ কি করলো? যারা আপকিবার 200 পার, আরে বাবা আপনাদের হিন্দু মুসলমান মমতা ব্যানার্জি ভোটে জিতেছে, চলে গেছে। মমতা 3 হয়ে ক্ষমতায় আছে, আসন কমলো কেন? চলে যাবে 77, আপনাদের আপকিবার 200 পার হয়ে গেল 77, আর 24 থেকে কমে গেল 12। সেই জায়গা থেকে পাবলিক বুঝলো যে বিজেপি হিন্দু মুসলমান। আপনি শুনে নিন তাহলে, মমতা বন্দ্যোপাধ্যায় 2001 সালে কি স্লোগান দিয়েছিলেন? 2006 সালে কি স্লোগান দিয়েছিলেন? 2001-এ যে স্লোগান দিয়েছিলেন, এবার নয় নেবার,
এবার নয় নেবার তো হয়নি 2001-এ, তার মানে কি 2011-এ গিয়ে হয়নি? উল্টে দিন পাল্টে দিন, 2006-ও হয়নি, 30টা 29টা এমএলএ হয়েছিল। 2006 বোধহয় মৃত্যু ঘন্টা ছিল। তৃণমূল কি 2006 বোধহয় সর্বভারতীয় মৃত্যু দল ঘন্টা ছিল? ছিল। বিজেপির মতন এরকম পরাক্রমশালী এরকম ফান্ডেড দল ছিল? কংগ্রেস তো তার পারেনি। যেটা কাজে কংগ্রেস সেটা যদি বিজেপি রিপিট 1200 কোটি করবে। টাকা মমতা বন্দ্যোপাধ্যায়কে সেটা না দিত, বিজেপি তাহলে কি রিপিট মমতা করবে। বন্দ্যোপাধ্যায় 11 সালে ক্ষমতায় পারতেন? ওই যাদেরকে তার ভোট থেকে পার্টি তো বেশি বলেছিলেন, টাকা আদানি বিজেপিকে দিয়েছে, তার থেকে তো বেশি টাকা আর তাই জন্য তো আপনাদের আদানি তো আপনাদের তাই জন্য আদানি পশ্চিমবঙ্গে পোর্ট তৈরি করছে, তাই জন্য আদানি না বেঙ্গল না সামিটে পোর্ট ইনভাইটেড করাটা হচ্ছে, কেন্দ্রীয় পোর্টটা কেন্দ্রীয় না, মানে তাই জন্য আদানি কেরালাতে গিয়েছে, আপনাকে করতে হবে, আদানি ফেডারেল কেরালাতে স্ট্রাকচারে গিয়েছে। করতে হবে। সেটা ফেডারেল বেঙ্গল স্ট্রাকচার বোঝেন সামিটে তো? যে গেছে সেটা তো কেন্দ্র ছিল না, বেঙ্গল সামিট বেঙ্গল নয়, সামিট তো ফেডারেল কেন্দ্রের ছিল না। রাজশ্রী বাবু এবং জয়দেব বাবু দুজনকে বলছি, পোর্ট কার বিষয় রাজশ্রী বাবু? আমাদের সময় শেষ। ফেডারেল স্ট্রাকচারে আমাদের সময় শেষ। আপনারা চাইলে আমি কালকে আবার এই বিষয় আলোচনা করতে পারি, কিন্তু আজকে আমাদের সময় শেষ। দুজনকে ধন্যবাদ। একদম জমজমাট আমরা আলোচনার মধ্যে ছিলাম এই ভাষা আন্দোলন, কিন্তু তারপরে চলে গেল বাংলার তথাকথিত রাজনীতি। ধন্যবাদ জয়দেব বাবু, ধন্যবাদ রাজশ্রী বাবু। আপনার সাথে পরবর্তীতে আবার যোগাযোগ করব। আপনারা দেখছিলেন এতক্ষণ 7টার 7 কাহন। আজকের আলোচনা কিন্তু খুব জমে উঠেছিল। আমার সঙ্গে ছিলেন বিজেপির মুখপাত্র রাজশ্রী লাহিড়ী এবং রাজনৈতিক বিশ্লেষক জয়দেব বর। এবং আজকে এখানে দাঁড়িয়ে একটা কনক্লুশনে পৌঁছাতে গেল, পশ্চিমবঙ্গের ভোট বিজেপি যতই ভাবুক তারা জিতে নেবে, বা তৃণমূল যতই ভাবুক তাদের কাছে লড়াইটা অনেক সহজ, তারা ফের ক্ষমতায় আসবে, কিন্তু কেউ কাউকে 1 ইঞ্চি জমি ছেড়ে দেবে না। বাংলার রাজনীতিক বছর ঘুরলে যেহেতু বিধানসভা নির্বাচন, বাংলার রাজনৈতিক ময়দান ততই উত্তপ্ত হচ্ছে। আপনারা দেখতে থাকুন নিউজ ভ্যানগার্ড। আগামীকাল সন্ধ্যার 7টার 7 কাহনে দেখা হবে আমার সঙ্গে।